ওয়েলকাম টু স্পোর্টস লাইভ প্রেজেন্টেড বাই কুল। আপনাদের সঙ্গে আছি আমি রঞ্জন শান্ত। টি-20 বিশ্বকাপ নিয়ে ভিডিও কনফারেন্সে অংশ নিলেও কোনো সিদ্ধান্ত ছাড়াই মুলতবি বিসিবি ও আইসিসির ভার্চুয়াল সভা। তবে ইতিবাচক সিদ্ধান্তে আসতে আলোচনা চালিয়ে যাবে দুপক্ষ। এদিকে টি-20 বিশ্বকাপ খেলতে ভারতে না যাওয়ার সিদ্ধান্তে অনড় বাংলাদেশ। বিপরীতে সূচি ঘোষণা হওয়ায় বিসিবিকে অবস্থান পরিবর্তনের অনুরোধ জানিয়েছে আইসিসি। সবশেষ কদিনে বিসিবি কর্তাদের ব্যস্ততা চোখে পড়ার মতো। কারণও আছে, ঝুলে আছে বাংলাদেশ দলের টি-20 বিশ্বকাপ ভাগ্য। সেই সমাধানে আসতেই মঙ্গলবার আইসিসির সঙ্গে ভিডিও কনফারেন্সে যুক্ত হয় বিসিবি। বিসিবির পক্ষে সভায় উপস্থিত ছিলেন সভাপতি, দুই সহসভাপতি, ক্রিকেট অপারেশনস চেয়ারম্যান এবং সিইও। সভায় বিসিবিকে তাদের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করার অনুরোধ করলেও আগের অবস্থানেই অনড় বিসিবি, অর্থাৎ ভারতে খেলতে না যাওয়ার সিদ্ধান্তই ক্রিকেট বোর্ডের। আমরা যে স্ট্যান্ড নিছি ওই স্ট্যান্ডে আমরা ঠিক আছি। আমরা আমাদের স্ট্যান্ড থেকে এক ইঞ্চিও নড়বো না, মানে ইন্ডিয়াতে আমরা যাবো না। আইসিসি যে আপনারা ইয়াটা দিলেন সেটা মনে হচ্ছিল আইসিসি একটু কঠোর হয়েছে নাকি ভাই? না, কোনো কঠোর না, আমরা আমাদের কথা বলেছি এবং তারা অল্টারনেটিভ খেয়াল করছে এবং আলোচনার পথ ওপেন আছে আর কি। পজিটিভ, বাংলাদেশ পজিটিভ অবস্থানে আছে, অবশ্যই পজিটিভ অবস্থানে। সময় তো আর বেশি নাই, তাহলে দেখি দ্রুত এর মধ্যেই ব্যবস্থা হবে আর কি। আর আলোচনা শুরু হলো, তো ডায়ালগ শুরু হলো, দেখি কি হয়। বাট আমরা আমাদের অবস্থানে আমরা স্ট্যান্ড করেছি। যে কোনো বৈশ্বিক আসরের আগে মাঠের বাইরের এমন দোলাচল টাইগার ক্রিকেটের নতুন কিছু নয়, এবারও তার ব্যতিক্রম হয়নি। প্লেয়ারদের মধ্যে তো অবশ্যই ভবিষ্যৎ প্রেজেন্ট নিয়ে আলাপ হয়, তারা নিশ্চয়ই সেটা নিয়ে কনসার্ন থাকেন। আর যেই জিনিসগুলো হয় এগুলো আসলে কিছুটা জিনিস যেগুলো আমাদের কন্ট্রোল নেই, আমরা কন্ট্রোল করতে পারি না। আমরা নিশ্চয়ই কেউ চাই না যে কোনো ওয়ার্ল্ড কাপের আগে কোনো এরকম সিচুয়েশন অ্যারাইজ করুক। আমরা তো সবসময় চাই যে ওয়ার্ল্ড কাপের আগে আমাদের শুধু আমরা ক্রিকেট নিয়ে চিন্তা করবো, ওয়ার্ল্ড কাপ নিয়ে চিন্তা করবো। বাট যখন এরকম হয়ে যায়, আমার মনে হয় যে প্লেয়াররা তো যেহেতু এর আগেও হয়েছে এবং তার কিছু রেজাল্টস তো সামটাইমস আমাদের ভালো আসেনি, বাট এই মুহূর্তে মানে প্লেয়াররা সেখান থেকে অ্যাজ এ পার্সন আমি পজিটিভলি চিন্তা করি। ইতিবাচক সিদ্ধান্তে আসতে বিসিবির সঙ্গে আলোচনা চালিয়ে যাবে আইসিসি। এ সপ্তাহের মধ্যেই আসতে পারে সিদ্ধান্ত। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। বিসিবি, বিসিসিআই আর আইসিসি মাঝখানে টি-20 বিশ্বকাপ, সব মিলিয়ে একটা জটিলতা তো আছে এবং এটাই বাংলাদেশের ক্রিকেট তথা বিশ্ব ক্রিকেটেরও একটা হট টপিক হয়েই রয়ে গেছে। বিশ্বকাপ খেলতে বাংলাদেশ দলের ভারতে যাওয়া আসলে কতটা ঝুঁকিপূর্ণ তা এখন আর গোপন কিছু নয়। ক্রীড়া উপদেষ্টা আইসিসির নিরাপত্তা বিভাগের সুপারিশ প্রকাশ্যে আনার পর এটা নিয়েই তো সবচেয়ে বেশি আলোচনা। আর বিসিবির নিরাপত্তা কমিটিকে দেওয়ার সেই চিঠি এসেছে যমুনা টিভির কাছে, যেখানে বাংলাদেশ দল ও সমর্থকদের নিয়ে স্পষ্ট নিরাপত্তা ঝুঁকির কথা জানিয়েছেন আইসিসি নিরাপত্তা ম্যানেজার। তাহলে প্রশ্ন, যে নিরাপত্তা ঝুঁকি বিবেচনায় বিপিএল এর উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করেছে বিসিবি, সেখানে আইসিসির পক্ষ থেকে উচ্চ ঝুঁকির কথা জানানো হলেও ঠিক কোন ভরসায় বিশ্বকাপ খেলতে ভারতে যাবে টাইগাররা? আমরা আমাদের শ্রেষ্ঠ বোলারকে বাদ দিয়ে আমরা ক্রিকেট টিম করব, আমাদের যারা সমর্থক আছে তারা বাংলাদেশের জার্সি পরতে পারবে না, আর আমরা ক্রিকেট খেলার জন্য বাংলাদেশের নির্বাচন পিছিয়ে দিব, তো এর চেয়ে উদ্ভট, অবাস্তব, অযৌক্তিক কোনো প্রত্যাশা হতে পারে না। ভারতে টাইগারদের বিশ্বকাপ খেলায় ঝুঁকি দেখছে খোদ আইসিসির নিরাপত্তা টিম। মুস্তাফিজকে ছাড়া দল গঠন সহ সেই বিশ্লেষণে করা হয়েছে 3 সুপারিশ। যুব ও ক্রীড়া উপদেষ্টার এমন বক্তব্যের পর বিসিবির পক্ষ থেকে জানানো হয় এর কোনোটাই আইসিসির আনুষ্ঠানিক প্রতিক্রিয়া নয়। আর তাতেই প্রশ্ন জাগে, তাহলে ক্রীড়া উপদেষ্টার বক্তব্যের কোনো সত্যতা নেই? এরপর এই রহস্যের জট খোলার চেষ্টা। আইসিসির নিরাপত্তা বিভাগের পাঠানো সেই মেইল বা চিঠি আসে যমুনা টিভির হাতে। 8 জানুয়ারি পাঠানো সেই মেইলে বাংলাদেশ ক্রিকেট দল এবং সমর্থকরা ভারতে বিশ্বকাপে অংশ নিতে গেলে কী ধরনের ঝুঁকি তৈরি হতে পারে তা মূল্যায়ন করে সারাংশ জানিয়েছেন আইসিসির সিকিউরিটি ম্যানেজার। মূলত 4টি বিষয়ে আলাদা করে বাংলাদেশ দলের ভারত সফরের ঝুঁকির মূল্যায়ন করা হয়েছে, যার প্রথমেই রয়েছে মুস্তাফিজ ইস্যু। ভারতে টি-20 বিশ্বকাপ আয়োজন ঘিরে ঝুঁকির মাত্রা মাঝারি উল্লেখ করা হলেও বাংলাদেশের জন্য তা উচ্চ মাত্রার বলে জানানো হয়েছে মেইলে।
এরপরই রয়েছে বাংলাদেশ দলের নিরাপত্তা ইস্যুর বিষয়টি। বেঙ্গালুরু, কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশের ম্যাচের সময় ও প্রতিপক্ষ বিবেচনায় টাইগারদের ঝুঁকি মাঝারি থেকে কম হিসেবে উল্লেখ করা হয়েছে। সবচেয়ে ভয়ঙ্কর তথ্য উঠে এসেছে সমর্থকদের নিরাপত্তা ইস্যু নিয়ে। কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশি সমর্থকদের যারা দলের জার্সি পরে বা আলাদা ছোট দলের স্টেডিয়ামে যাবেন তাদের ঝুঁকির মাত্রা মাঝারি থেকে উচ্চ পর্যায়ের বলে উঠে এসেছে আইসিসির নিরাপত্তা বিভাগের বিশ্লেষণে। 4 ও শেষ সুপারিশে এসেছে বাংলাদেশের নির্বাচন ইস্যু। আইসিসির ঝুঁকি পর্যালোচনা প্রতিবেদনে বলা হয়েছে, ভারত বাংলাদেশের মধ্যকার সাম্প্রতিক উত্তেজনা ও রাজনৈতিক টানাপোড়েনের রেশ 12ই ফেব্রুয়ারি অনুষ্ঠিত হতে যাওয়া বাংলাদেশের জাতীয় নির্বাচনকে সামনে রেখে পুরো অঞ্চলে স্বল্প থেকে মাঝারি সময়কাল পর্যন্ত প্রভাব ফেলতে পারে। এখন কথা হচ্ছে আইসিসির নিরাপত্তা বিভাগের দেয়া সুপারিশ কতটা উদ্বেগের, যার উত্তর পেতে খুব বেশি দিন পেছনে যাওয়ার দরকারও নেই। 26 ডিসেম্বর শুরু হয়েছে বিপিএল এর এবারের আসর। তার আগের দিন হওয়ার কথা ছিল জমকালো উদ্বোধনী অনুষ্ঠান, কিন্তু সরকারের নিরাপত্তা বিভাগের কাছ থেকে নিরাপত্তার বিষয়ে অনুমোদন না মেলায় একেবারে শেষ মুহূর্তে উদ্বোধনী অনুষ্ঠান বাতিল করে বিসিবি, যেখানে মুখ্য ভূমিকা রেখেছে সরকারের নিরাপত্তা বিভাগের ঝুঁকি পর্যালোচনা বিশ্লেষণ। মোস্তাফিজ বা বাংলাদেশ দল নিয়ে ভারতে প্রকাশ্য নিরাপত্তার হুমকির পর আইসিসির নিরাপত্তা বিভাগের তদন্তেও মিলেছে উচ্চ ঝুঁকির শঙ্কা। তাই প্রশ্ন, নিরাপত্তা নিয়ে খোদ আইসিসির নিরাপত্তা বিভাগের দেয়া তদন্ত যদি যথেষ্ট না হয়, তাহলে ঠিক কিসের ভরসায় বিশ্বকাপ খেলতে দলকে ভারতে পাঠাবে বিসিবি? মুজরাবিন তারেক, যমুনা স্পোর্টস। বিশ্বকাপ থেকে একটু বিপিএল এ ফেরা যাক। সাকিব ভাইয়ের সাজেশন কাজে লেগেছে বিপিএল এ, বলছেন রাজশাহী ওয়ারিয়ার্সের হয়ে খেলতে আসা আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। বললেন, আইএল টি20-র মতো বিপিএল এও আরো বেশি তারকা ক্রিকেটার আসা উচিত। বাংলাদেশের বিপক্ষে সিরিজ জয়ে দারুণ স্মৃতি, আর আরব আমিরাত পাবে আইসিসির পূর্ণ সদস্যপদ। সহকর্মী হাসান আল মারুফকে দেয়া সাক্ষাৎকারে দলটির অধিনায়ক জানিয়েছেন নিজের স্বপ্নের কথা। আইএল টি20 মাতিয়ে এখন বিপিএল মাতাচ্ছেন আরব আমিরাতের মোহাম্মদ ওয়াসিম। খেলেছেন একই সঙ্গে সাকিব আল হাসানের সাথে, বাংলাদেশকে হারানোর সুখস্মৃতি আছে। আজকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন ওয়াসিম। ওয়াসিম ভাই, ওয়েলকাম টু যমুনা টেলিভিশন। আইএল টি20 টু বিপিএল ফ্রম দুবাই টু ঢাকা, you have played 2 brilliant knocks in BPL for Rajshahi Warriors. So how was your journey? Yeah, it's good journey. I played a good league. Everyone knows IL T20 is a big league, so I played with so many stars and so many players even. You have played alongside with Shakib Al Hasan in IL T20 for MI Capitals. So how was your experience with Shakib Bhai? With Shakib Bhai also. I learned so many things from him and I asked him about the Bangladesh, about the pitches, about the condition, and that things helped me a lot. He is a very good human being, to be honest. Whenever I ask him anything, he told me, he gave me honest answer and honest suggestion, to be honest, and he's always treat us like a brother, and he's a very good human being. And definitely you have played against Mustafizur Rahman also. So what's your assessment on Mustafiz? He's a world-class bowler, to be honest. He has excellent talent. He's a very good bowler, and he's my favorite bowler also from Bangladesh. So who is your favorite player from Bangladesh without Mustafizur Rahman? Yeah, Shakib Bhai, Tamim Iqbal, Mushfiqur Rahim, Taskeen Ahmed. There is 4 or 5 players. You have played in IL T20, now you are playing in BPL. So what's your view? How much differences between two leagues? Difference is only, I think, the condition, the weather, the pitches. There in IL T20, I think more big players are coming there. So if you can say this, we need so many too many more players here in Bangladesh. UAE have won a T20 series last year against Bangladesh. So how much is special for you and UAE that series? Yeah, that is very special for us, for me as a captain, and for us as a team also, because that was our first series win against Test Nation team. It was a proud moment and I was very happy about that. How challenging is it for a player from country like UAE to step up and show his caliber to the world stage?
Yeah, it's little bit challenging because we never played against the test nation teams. Mostly we are playing against associate. My goal is to take my team on a high level. In my captaincy, I want my team in like a full member team like test nation teams. থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ওয়াসিম ভাই। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। খেলার মাঠের খবর জানবো, অর্থাৎ বিপিএল এর কি অবস্থা। এখন একটা বিরতি চলছে, কালকেও বিরতি, পরশু থেকে আবারও খেলা শুরু হবে। তবে এখন পর্যন্ত কোন অবস্থায় প্লে অফের দৌড়ে কারাই বা এগিয়ে? অন্তত 3টা দল প্লে অফ নিশ্চিত করে ফেলেছে, সেটাও আমরা জানি। বিপিএল পয়েন্টস টেবিল আমরা যদি দেখি, রাজশাহী ওয়ারিয়ার্স 8 ম্যাচ তারা খেলেছে, 6 জয় 2 পরাজয়, পয়েন্টস 12, 0.367 তাদের নেট রান রেট। চট্টগ্রাম সিলেট একই সঙ্গে বেশ ভালো অবস্থানে, 7 ম্যাচ খেলেছে চট্টগ্রাম, তারা 5টা জিতেছে 2টো পরাজয়, 10 পয়েন্টস, 0.898, তারাও কোয়ালিফাই করে গেছে প্লে অফের জন্য। সিলেট টাইটান্স 9 ম্যাচে 5 জয় 4 তাদের পরাজয় এবং তাদেরও 10 পয়েন্টস, 0.449 তাদের নেট রান রেট। মূলত এই 9 ম্যাচ বা 7 ম্যাচে 10 পয়েন্ট যাদের হয়ে গেছে বা 12 হয়ে গেছে, তারা নিশ্চিত করেছে, কারণ 10টা করে গ্রুপ স্টেজে ম্যাচ খেলবে বা রাউন্ড পর্বে ম্যাচ খেলবে দলগুলো। তো সেই জায়গায় বলা যায় রাজশাহী, চট্টগ্রাম, সিলেট তারা বেশ উপরের দিকে আছে। এখন শুধু পজিশনের অদল বদল হবে, যেহেতু এখনো 1টা 2টো বা 3টা ম্যাচ বাকি আছে সিলেট, চট্টগ্রাম, রাজশাহীর। রংপুর রাইডার্স 8 ম্যাচে 4 জয় 4 পরাজয়, 8 তাদের পয়েন্ট, 0.176 প্লাসেই নেট রান রেট তাদের আছে। তারা অ্যাবাউট টু গো প্লে অফ। আসলে একটা দল যদি যায় তারাই হয়তো যাবে, সেই রকম রেসে তারা সবচেয়ে এগিয়ে রয়েছে। তবে ঢাকা ক্যাপিটালস এবং নোয়াখালী এক্সপ্রেস কি একেবারেই ছিটকে গেছে? এটা বলা যাচ্ছে না, কারণ 8টা করে ম্যাচ খেলেছে দুটো দল, 2টো করেই জয় পেয়েছে, 6 আসলে তারা 4 করে পয়েন্টস পেয়েছে, 6টা করে ম্যাচ তারা হেরেছে এবং দুই দলেরই নেট রান রেট -0.686 এবং -1.101। নোয়াখালীর একটু বেশি, তারা টানা 6টা ম্যাচ হেরেছিল। তো এই জায়গাতে একটা স্পটের জন্যই আসলে লড়াইটা হচ্ছে। রাজশাহী, চট্টগ্রাম এবং সিলেট তারা পৌঁছে গেছে, অর্থাৎ যে কোয়ালিফায়ার রাউন্ড রয়েছে বা এলিমিনেটর হবে সেখানে তারা 3 দল চলে গেছে। শুধুমাত্র পজিশনের অদল বদল হবে, কারণ যেহেতু রাউন্ড রবিন লিগের খেলা, এখানে যেটা হয় যে প্রথম কোয়ালিফায়ার খেলে জিততে পারলে সরাসরি ফাইনাল এবং এলিমিনেটর খেলে যারা হেরে যায় তারা বাদ যায় এবং যারা জিতে যায় তারা সেকেন্ড কোয়ালিফায়ার খেলে। এখন রংপুর এই জায়গাটায় এগিয়ে, যদি তারা 2টো ম্যাচই হেরে যায় 8-এ থাকবে তাদের পয়েন্টস এবং ঢাকা ক্যাপিটাল আর নোয়াখালী এক্সপ্রেস যদি 2টো ম্যাচ কেউ জিততে পারে এর মধ্যে 8 হওয়া সম্ভব রয়েছে। সুতরাং এই জায়গায় আসলে বলা যায় যে একটা লড়াই তো চলছে এবং যে ম্যাচ রয়েছে চট্টগ্রাম নোয়াখালীর একদিন বিরতির পর রাজশাহী সিলেটের, সেই ম্যাচগুলোর উপর নির্ভর করবে। বিশেষ করে শুক্রবারে ঢাকা রংপুরের ম্যাচের উপরে অনেকটাই নির্ভর করে যে কারা চমক দেখাতে পারে। তবে চমক রয়েছে ফুটবলেও। পেশাদার লিগের মধ্যবর্তী দল বদলে বড় চমক। ব্রাদার্স ইউনিয়নে যোগ দিতে যাচ্ছেন যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার ক্যাসপার হক। যমুনা টেলিভিশনকে নিশ্চিত করেছেন ক্লাবটির ম্যানেজার আমির খান এবং দুই পক্ষের আলাপও চূড়ান্ত। ক্যাসপার হকের বাংলাদেশের লিগে খেলা এখন শুধুই সময়ের ব্যাপার। তার মতো দীর্ঘদেহী ডিফেন্ডার ঘরোয়া লিগে খেললে আদতে লাভ হবে বাংলাদেশেরই। I want to play from January, yeah. Oh, yeah, no. I think it'll be a good experience for me to play here and it will boost my career because if I play however long in Bangladesh, I can really show that I'm a good player. Time now, I think. এই তো মাসখানেক আগে বাংলাদেশ ছেড়ে যাবার আগে বাংলাদেশের লিগ খেলার স্বপ্নের কথা যমুনা টেলিভিশনকে জানিয়ে গিয়েছিলেন যুক্তরাজ্য প্রবাসী ফুটবলার ক্যাসপার হক। সেই স্বপ্ন অবশেষে বাস্তবে রূপ নিচ্ছে। ঘরোয়া ফুটবলে চলছে মধ্যবর্তী দলবদল, সেখানেই চমক দেখিয়ে ব্রাদার্স ইউনিয়নে যোগ দিতে যাচ্ছেন ক্যাসপার হক। দুই পক্ষের আলাপ আলোচনা চূড়ান্ত। রেজিস্ট্রেশন করবো আমরা, রেজিস্ট্রেশন করে নিলে সে আমাদের দলবদ্ধ হইলো আর আমাদের দিক থেকে আমরা তাকে গ্রিন সিগন্যাল দিছি যে আমরা তাকে নিচ্ছি। ব্রাদার্স ইউনিয়নে সামির মিয়া, নেওয়াজ, আশিক, অনিকের মতো বেশ কজন প্রবাসী ফুটবলার ট্রায়াল দিয়ে গেলেও ক্যাসপারের ট্রায়ালের প্রয়োজন হয়নি, কেননা লাতিন বাংলা সুপার কাপে নিজেকে প্রমাণ করেছেন 6 ফিট 2 ইঞ্চি উচ্চতার এই ফুলব্যাক। বাংলাদেশের ডিফেন্স দুর্বলতা, ক্যাসপারের মতো দীর্ঘদেহীর হাত ধরে কিছুটা খোঁচার প্রত্যাশা করা যেতেই পারে। 15 জানুয়ারি থেকে মৌসুমের বাকি অংশের জন্য অনুশীলন শুরু করবে ব্রাদার্স। ক্লাবটির 2 নেপালি ফুটবলার শানিত শ্রেষ্ঠা ও অঞ্জন বিস্তার চলে যাওয়া এখনও চূড়ান্ত নয়, তবে তারা নেপালের লিগে ভালো অফার পেলে চলে যাবেন বলে জানিয়েছেন। তখন ব্রাদার্স ট্রায়াল দিয়ে যাওয়া বাকি ফুটবলারদের দলে নিতে চেষ্টা করবে। মেহেদি নাইম,
যমুনা স্পোর্টস, ঢাকা। অবশ্যই একটা বড় ব্যাপারই হবে, বড় চমক হবে ক্যাসপার এলে, কারণ হামজা শমীদদের আসার পর এই যে মিডফিল্ড থেকে শুরু করে ফরওয়ার্ড লাইনে অনেক ভালো খেলা হচ্ছে, কিন্তু ডিফেন্স লাইনে বা ডিফেন্ডার হিসেবে এরকম বড় একটা নাম যদি আসে বাংলাদেশের ফুটবলের জন্যই ভালো। দর্শক, সময় লাগে স্ট্র্যাটেজিক টাইম আউটের, সো স্টে কানেক্টেড। বিশ্ব ক্রিকেটের স্বার্থে নীতিগত সিদ্ধান্ত না নিতে পারলে নিজেদের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত আইসিসির। সাম্প্রতিক সময়ে আইসিসির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার সাইদ আজমল। এদিকে মোস্তাফিজের সাথে যা ঘটেছে সেটিকে দুঃখজনক আখ্যা দিয়েছেন দেশটির আরেক সাবেক কামরান আকমল। নিরাপত্তার কারণে ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়া বাংলাদেশের সিদ্ধান্তকে সঠিক বলে মানছেন আকমল। ক্রিকেট বিশ্বের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি, যার কাজ হওয়ার কথা নিরপেক্ষতা, ন্যায় এবং সব দেশের সমান অধিকার নিশ্চিত করা। কিন্তু প্রশ্ন উঠছে, আইসিসি কি সত্যিই সেই ভূমিকা পালন করছে, নাকি তারা বন্দী কোনো এক শক্তিশালী বোর্ডের ছায়াতলে? এই প্রশ্নটাই জোরালোভাবে তুলেছেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার ও টি-20 বিশ্বকাপ জয়ী সাইদ আজমল। করাচিতে এক অনুষ্ঠানে আইসিসির অস্তিত্ব নিয়েও প্রশ্ন তুলেছেন এই সাবেক। বিশ্ব ক্রিকেটের সামগ্রিক স্বার্থে যদি আইসিসি নিরপেক্ষ ও নীতিগত সিদ্ধান্ত নিতে না পারে, তাহলে তাদের কার্যক্রম বন্ধ করে দেওয়া উচিত। আইসিসি যদি ভারতীয় বোর্ডের উপর নিজের সিদ্ধান্ত কার্যকর করতে নাই পারে, তাহলে তাদের অস্তিত্বেরই কোনো প্রয়োজন নেই। ভারত পাকিস্তান ক্রিকেট সম্পর্ক টেনে এনে তিনি আইসিসির অসহায়ত্বের উদাহরণ দেন। তিনি বলেন, পাকিস্তানে বৈশ্বিক টুর্নামেন্ট হলে ভারত সেখানে খেলতে যায় না, আর আইসিসি সেটি মেনে নেয়। ভারতের পাকিস্তানে খেলা থেকে বিরত থাকার কোনো যৌক্তিক কারণ নেই, কিন্তু আইসিসি অসহায়, কারণ এটি এখন ভারতীয়দের দ্বারা নিয়ন্ত্রিত। একই অনুষ্ঠানে বাংলাদেশ ক্রিকেটের ভারতে বিশ্বকাপ খেলতে না চাওয়া ও মোস্তাফিজুর রহমানকে নিয়ে কথা বলেছেন দেশটির আরেক সাবেক কামরান আকমল। তার মতে বাংলাদেশ তাদের সিদ্ধান্তে সঠিক। মোস্তাফিজের সাথে যেটা হয়েছে সেটা সত্যি দুঃখজনক। আবার মিডিয়াতে এসে বলা হয় নিরাপত্তার কারণে বাদ দেয়া হয়েছে ফিজকে। সামনেই বিশ্বকাপ, যেখানে একজন ক্রিকেটারকে তারা নিরাপত্তা দিতে পারছে না, সেখানে পুরো বাংলাদেশ দলকে তারা কিভাবে নিরাপত্তা দেবে? আমার মনে হয় বাংলাদেশ তাদের জায়গায় সঠিক, তবে এই সিচুয়েশনটা ভীষণ কঠিন। এই দুই ক্রিকেটারের মন্তব্যে ভেসে উঠছে বিশ্ব ক্রিকেটের ক্রমবর্ধমান অসাম্যের প্রতিচ্ছবি। প্রশ্ন এখন একটাই, আইসিসি কি সত্যিই বিশ্ব ক্রিকেটের অভিভাবক, নাকি ক্ষমতাবানদের কাছে বন্দী একটি নামমাত্র সংস্থা? সানজানা আইভি, যমুনা স্পোর্টস। 2026 টি-20 বিশ্বকাপ শুরু হবার আগে বড়সড় দুঃসংবাদ পেল যুক্তরাষ্ট্র ক্রিকেট দল। আসন্ন এই মেগা ইভেন্টের জন্য পাকিস্তান বংশোদ্ভূত মার্কিন পেসার আলী খানকে ভিসা দিতে অস্বীকার করেছে ভারত সরকার। পাকিস্তানের পাঞ্জাবে জন্ম নেওয়া 35 বছর বয়সী এই ফাস্ট বোলার নিজেই মঙ্গলবার সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন। নিজের ছবিসহ ইনস্টাগ্রাম স্টোরিতে তিনি ক্যাপশন দেন, ভারতের ভিসা প্রত্যাখ্যান করা হয়েছে, তবে কেএফসিতেই জয়। যদিও এই সিদ্ধান্তের পেছনে নির্দিষ্ট কোনো কারণ এখন আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি। যুক্তরাষ্ট্রের হয়ে আলী খান এ পর্যন্ত 15টি ওয়ানডে এবং 18টি টি-20 ম্যাচ খেলেছেন। আলী খান বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগেও নিয়মিত মুখ। আইএল টি-20তে তিনি আবুধাবি নাইট রাইডার্স এবং গালফ জায়ান্টসের হয়ে খেলেছেন। আইপিএলে কলকাতা নাইট রাইডার্স হ্যারি গার্নির বদলি হিসেবে তাকে দলে নিলেও কোনো ম্যাচ খেলার সুযোগ পাননি তিনি। ভিসা জটিলতার কারণে দলের এই প্রধান পেসারকে ছাড়াই হয়তো মুম্বাইয়ের মাটিতে ভারতের মুখোমুখি হতে হবে যুক্তরাষ্ট্রকে। অবশ্যই বিসিসিআই কিংবা আইসিসিকে নতুন করেই ভাবতে হবে, অন্তত খেলোয়াড়দের ভিসা নিয়ে। ছিল আজকের স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।